আমায় আর করিও না, তোমার কলাটা অনেক বড়, এত বড় কলা আমি দেখিনি। আরে কি বলো, তোমার জাম্বুরাগুলোও তো অনেক বড়। আমি কি করব বলো, আমি কি ইচ্ছে করে জাম্বুরা বড় করছি? তা আমি কি ইচ্ছে করে কলা বড় করছি? আচ্ছা যাই হোক, আস্তে আস্তে করো, যেন ব্যথা কম পাই। দাঁড়াও বন্ধুরা, ভিডিওর মজায় যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে চলে যায়। চলুন এবার গল্পে ফিরে আসি। উঠান ভাড়া বরযাত্রী ফেলে বিয়ের লাল বেনারসি পরেই বাসা থেকে পালিয়ে গেছে উপমিতা। কিছুতে বিয়েটা করবে না সে। এদিকে বাড়িতে হই হুল্লোড় পড়ে গেছে। বরের মুখশ্রী তখনও শান্ত স্থির, যেন কিছুই হয়নি। সবটা খুবই স্বাভাবিক। খানিক বাদে বরের ভাই ঋষাদ এসে শুধল, এখন কি করবি, মেয়ে তো পালিয়ে গেছে। সুপ্ত চুপ। তার এই শান্ত রূপ কারোই অচনা নয়। ছেলেটা শান্ত থেকেও প্রলয় নামাতে পারে। ঋষাদ গভীর দৃষ্টিতে ভাইকে অবলোকন করেও কিছু বুঝল না। সে তার লোকজন ডেকে নিল। আলোচনায় বসবে অমন সময় কণ্ঠটা শোনা গেল, কোনো কিছুর প্রয়োজন নেই, আমি জানি ওর দৌড় কত দূর। ঋষাদ কাছে এলো, ভাইয়ের বাহুতে হাত রেখে শুধল, হাত গুটিয়ে বসে থাকলে তো মেয়ে ফিরবে না। মেয়ে ফিরলেও বিয়েটা হবে না ভাইয়া। বাক্যটি চারপাশে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল। যেই মেয়েকে বিয়ে করার জন্য প্রলয় নামিয়ে দিয়েছিল সুপ্ত, তার মুখে আজ এ কথা। কালো এমনিতেই ফিরে আসবে, কোনো কিছু করার প্রয়োজন নেই। বাক্যটি শেষ করেই বসা থেকে উঠে পড়ল সুপ্ত। হাতে থাকা মুঠো ফোনটা শক্ত করে চেপে ধরল। মুহূর্তেই হাতের বলিষ্ঠতায় ভেঙে গেল যন্ত্রটি। সুপ্ত খন্দকার, সময়ে সবথেকে আলোচিত রাজনৈতিক নেতাদের একজন, যার ভয় কাঁপে শহরের একাংশ। তাকেই বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল 17 বছরের কন্যা। তোর সাহস হয় কি রে আমায় প্রত্যাখ্যান করার? মাঝরাত, কানের কাছে ফোন বাজছিল। ক্রিং ক্রিং তার আওয়াজ। ঘুমের ঘোরেও বেশ বিরক্ত উপমিতা। ফোন তুলতেই অনাকাঙ্ক্ষিত কণ্ঠটি শুনতে পেল। লাফিয়ে উঠল সে, আপনি আপনি কেন কল করেছেন? নাম্বার কোথায় পেলেন? সুপ্ত অদ্ভুতভাবে হাসল। তার হাসিতে মিশে আছে তিক্ততা। উপমিতার হৃদয় ধকধক করছে। সুপ্ত কাঠগলায় বলল, তুমি কি ভাবলে জিতে গিয়েছ? আমি জানতে পারবো না এখন কোথায় আছো? উপমিতার গলা শুকিয়ে এসেছে। সুপ্ত কাঠগলায় বলল, কাল সকাল সকাল বাসায় চলে যাবে, নতুবা আমি তুলে নিয়ে যাব। আপনার ইচ্ছেতে যাব আমি? হ্যাঁ যাবে, বাধ্য তুমি। বাধ্য নই। ওকে, তাহলে তো আঙুল বাঁকাতেই হয়। এখনই নিয়ে যাচ্ছি তোমায়। কথাটি বিশ্বাস করল না উপমিতা। ও চুপ করে দাঁড়িয়ে রইল। তৎক্ষণাৎ গাড়ির হর্ন বেজে উঠল। সপ্তদাসীর চোখ বড় হয়ে গেছে। ছুটে এলো বারান্দায়। নিচে গাড়ি সমেত দাঁড়িয়ে আছে সুপ্ত। তাকে বিধ্বস্ত লাগছে। আবার ফোন বেজে উঠল। কাল বাসায় চলে যাবে। আপনি কি আমায় কখনো মুক্তি দিবেন না? এ কথাটির জবাব দিল না সুপ্ত। কলটি দেখে দিল। বারান্দার মেঝেতেই বসে পড়ল উপমিতা। মানুষটার থেকে বাঁচতে বান্ধবীর বাসায় এসেছিল, এখানেও হাজির এই লোক। ও কাঁদতে লাগলো নীরবে। তার এই জীবন একটুও পছন্দ নয়, আর ওই মানুষটাকে তো একদমই না। পরের দিন সকাল সকাল বাড়ি ফিরল উপমিতা। ও ভেবেছিল মা এসে মারবেন, বাবা গালিগালাজ করবেন, তবে এমন কিছুই ঘটল না। তারা বরং ওকে দেখেও না দেখার মতন করে রইলেন। উপমিতা কথা বলল না। সে নিজ কক্ষের দিকে এগিয়ে গেল। আরশির সামনে এসে নিজেকে দেখতে লাগল। সুন্দরী মুখশ্রী ভীষণ অসহ্য ঠেকল তার। এই সুন্দর মুখশ্রী যদি না থাকত, তবে সুপ্ত নামের মানুষটিকে সইতে হতো না তার। উপমিতার ছোট বোন এসে খাবার দিয়ে গেল। ও ডেকে উঠল, মিতু শোনো। মিতু চুপ করে বোনের কাছে এসে দাঁড়ালো। উপমিতা একটু উকি দিয়ে দেখে নিল আশেপাশে কেউ আছে কিনা। কাল কি কি ঘটেছে? কি ঘটবে? সুপ্ত কিছু করেনি? না। কিচ্ছু না? ভাঙচুর, রাগারাগি, মারপিট? হুম। মিতু চলে গেল। উপমিতা বিস্ময় নিয়ে চেয়ে রইল। সুপ্তর মতন ভয়মানক ছেলেটা কিছু করেনি, এ যেন বিশ্বাসই হলো না তার। উপমিতার সাথে তার পরিবারের কেমন একটা দ্বন্দ্ব চলছে। কেউ কোনো কথা বলে না। উপমিতাও থেমে নেই। সে নিজের মতন ঘুরে ফিরে খায় দায় ঘুমায়, সময় করে কলেজে যায়। আজ কলেজ থেকে ফেরার পর শরীর ক্লান্ত লাগছে, মনে হচ্ছে জ্বর আসবে। ও গোসল করে নিয়ে চাদর গায়ে দিয়ে নিল, তবু শীত লাগছে। মেয়েটা থর থর করে কাঁপছে। এক পর্যায়ে অনুভব হলো শরীর ভীষণ জ্বরে পুড়ছে। সেই জ্বরে মেয়েটি 3 দিন ভুগল। বাবা মা অবশ্য মুখ ফিরিয়ে রাখলেন না। তারা মেয়ের যত্ন করলেন, ডাক্তার ডেকে এনে চিকিৎসা করালেন। উপমিতার চোখ দুটো ছল ছল করে উঠল। মাকে জড়িয়ে ধরল। মা গো,
মাফ করো আমায়, মাফ করো মা, আমি তো তাকে পছন্দ করি না মা, জোর করে ঘর হয় মা। মেয়ে ভুল কিছু বলেনি, সত্যি জোর করে ঘর হয় না। তিনি কন্যার মাথায় হাত বুলিয়ে দিলেন। ভরসা পেয়ে উপমিতা আরও বেশি করে জড়িয়ে রইল। কতদিন পর এই সুযোগ মিলেছে। সময় চলছে। সুপ্তর সাথে আরেকটি সম্পর্ক রয়েছে উপমিতার। সে তার চাচাতো বোনের দেবর হয়। ছেলেটার সাথে আহামরি কোনো পরিচয় ছিল না, অথচ হুট করেই একদিন বিয়ের প্রস্তাব নিয়ে এলো। উপমিতা মানা করল, তবে লাভ হলো না। বাবা মাও কোনো খেয়ালে যে বিয়ে দিতে চাইলেন। সবটা স্মরণ করে দীঘল নিঃশ্বাস ফেল ও। উপমিতা তৈরি হয়ে বের হলো। আজ তার চাচাদের বাড়িতে দাওয়াত। মিতু আর সে একই রকম জামা পরেছে। দুজন সুন্দর করে দুটো ছবি তুলল, তারপর চলল দাওয়াতে। চাচাদের বাড়িতে সুপ্তর পরিবারও এসেছে। না চাইতেও সুপ্তর সাথে চোখাচোখি হলো তার। ছেলেটার সাথে সরাসরি দৃষ্টি বিনিময় হতেই কম্পিত হলো উপমিতার দেহ। সুপ্ত এগিয়ে আসছে। ওর দুটো চোখ বৃহৎ হয়ে উঠল। ছেলেটা যতই আগায়, মেয়েটির হৃদয় ধুকপুক তত বাড়ে। ওর পিঠ ঠেকে যায় দেয়ালে, অথচ সুপ্ত ওকে পাশ কাটিয়ে চলে যায়। অদূর থেকে একটি মেয়ে এসে আলিঙ্গন করে সুপ্তকে। উপমিতা ভ্যাংচি কাটে। এই লজ্জাহীন ঠেলেকে কোনোভাবেই বিয়ে করবে না সে, কোনো কালেই না। দাওয়াতে আজ বেশ ভালো সময় গিয়েছে উপমিতার। সুপ্তর সাথে ওই একবারই দেখা হয়েছে, তাই সারাদিন বেশ মজা করে পার হলো। সন্ধ্যার আগ মুহূর্তে জানা গেল সুপ্ত বিয়ে করতে চলেছে। যেই মেয়েটি তখন ছুটে এসে আলিঙ্গন করেছিল, সেই মেয়েটিকেই বিয়ে করতে চলেছে। দুজনকেই মানিয়েছে বেশ। বৈঠকের এক পর্যায়ে বেশ প্রশংসা চলল। মাঝে কেউ টিপ্পনি করে বলল, ওই মেয়েটা উপমিতার থেকে অধিক সুন্দর। ব্যাস, এইটুকু শুনেই উপমিতার দুটো চোখ রক্তিম হয়ে গেল। এখানে সৌন্দর্যের কথা কেন আসবে? উপমিতা কি নিজ থেকে গিয়েছিল বিয়ে করতে? অদ্ভুত লাগে ওর। তবে মেয়ে মানুষের একটা স্বভাব আছে, এরা নিজেদের সৌন্দর্য নিয়ে বরাবরই চিন্তিত থাকে। কেউ সুন্দর বললেও সারাক্ষণ সেই কথা চিন্তা করে, কেউ অসুন্দর বললেও সারাক্ষণ কথাটা মাথায় ঘোরে। উপমিতার ক্ষেত্রেও তেমনটা হলো। ও রেগে মেগে চাচার বাড়ি থেকে চলে গেল। বাসায় ফিরে 100 বার নিজেকে আরশির সামনে এনে দাঁড় করালো। পরখ করল নিজেকে। ওই মেয়ে তার থেকে বেশি সুন্দর? কোথায় বেশি সুন্দর? একদমই না, কোনোভাবেই না। তবে নিজের মনকে এমন বুঝ দিলেও ভেতর থেকে উপমিতা ভাঙল অনেকটা। কান্না পেল, কাঁদল কতক্ষণ। রাতের এক পর্যায়ে সুপ্তর প্রতি অনেক রাগ হলো ওর। ছেলেটার জন্য তার সৌন্দর্য নিয়ে আজ কথা উঠেছে। ওর রাগে মাথা ঠিক নেই। ও কল করে বসল, রিসিভও হলো। মেয়েটি চাচিয়ে বলল, যাকে ইচ্ছে বিয়ে করুন, তাতে আমার কি? কিচ্ছু না, আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি। ওই মেয়ে আমার থেকে সুন্দর, চোখ অন্ধ হয়ে গেছে, যত সব ফালতু। তারপরই কল কেটে দিল। উপমিতার আবার শান্তি লাগছে, মন হালকা হলো। ও গভীর ঘুমে ডুবে গেল।